হ্যালো এভরিওয়ান, গাইডলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর একটি অধ্যায় রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমাকে প্রথমে জানতে হবে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্ব মানে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক বাস্তব সংখ্যা, এক কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে বলা হয় রিয়েল নাম্বার, কাল্পনিক সংখ্যাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। আর এই বাস্তব সংখ্যাকেও আবার দুই ভাগে ভাগ করতে পারি, এক মূলদ সংখ্যা, এক অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি, এক পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এইভাবে আমরা অনেকগুলো ভাগে আমরা এই সিস্টেমকে ভাগ করতে পারি। তা আমরা সিস্টেমটা পুরো একবার দেখে নিব যে বাস্তব সংখ্যাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, এক হচ্ছে মূলদ সংখ্যা আর এক হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। আমি এবার পরে আলোচনা করছি এই জিনিসগুলো কী, পূর্ণ সংখ্যা কী, ভগ্নাংশ কী, কাকে পূর্ণ সংখ্যা বলবো, কাকে ভগ্নাংশ বলবো। তারপর পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা ধনাত্মক সংখ্যা, একটা শূন্য এবং একটা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে আমরা ভাগ করতে পারি একটা মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। এই ব্যাপারগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা করব। তার আগে প্রথমে আমরা তাহলে জানবো কি যে বাস্তব সংখ্যাটা কী, বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যার কিছুই নয়, যে সমস্ত সংখ্যা নিয়ে আমরা এই পর্যন্ত আমরা পড়াশোনা করে এসেছি। যেমন কি, যেমন আমরা বলতে পারি 0, -1, -2, 2/3, 0.5, এইরকম সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আর কি হতে পারে, 1.5 হতে পারে, 0.3 তার মাথায় পৌনঃপুনিকও হতে পারে। এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা। মোট কথা, যে সমস্ত সংখ্যা নিয়ে আমরা এই পর্যন্ত কাজকর্ম করে এসেছি সেগুলোকে সবই বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যাকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, এক মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তার আগে আমরা জেনে নিই যে এই যে সংখ্যাগুলো লিখেছি, 0 লিখেছি, -1 লিখেছি, 2 লিখেছি, 2/3 লিখেছি, 0.5 লিখেছি, 1.5, এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি আমরা। এদের মধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু আছে পূর্ণ সংখ্যা, যেমন 5, 6 এগুলো পূর্ণ সংখ্যা, -1, -2 এগুলো পূর্ণ সংখ্যা, 0টাও পূর্ণ সংখ্যা। আর কিছু সংখ্যা দেখতে পাচ্ছি 2/3, 0.5, 1.5, 0.3 তার মাথায় পৌনঃপুনিক, এগুলো হচ্ছে ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশের সংখ্যা। তো এইগুলোকে আমরা প্রথমে আমরা জানবো পূর্ণ সংখ্যা কোনগুলো, ভগ্নাংশ কোনগুলো। তো পূর্ণ সংখ্যা আমরা দেখে বুঝতে পারছি, একটা -5, -6, 0, 1, 2, 3 এগুলোকে সব পূর্ণ সংখ্যা বলা হচ্ছে, কারণ এগুলো সব গোটা সংখ্যা, এই জন্য এদেরকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এগুলো পূর্ণ সংখ্যা পেলাম। এবার ভগ্নাংশ কোনগুলো, ভগ্নাংশ হচ্ছে তোমার এই 2/3, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। 0.5 এটাও ভগ্নাংশ, কিন্তু এটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটাকে বলা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এটা ক্লাস আমরা 5-6-এ পড়েছি যে দশমিক ভগ্নাংশকে 0.5 লেখা যায় ভগ্নাংশ, আর 2-3 হচ্ছে সামান্য ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে কীভাবে রূপান্তরিত করতে হয় সেগুলো আমরা পরে আলোচনা করব। তা আমরা দেখতে পেলাম মূলত সংখ্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা চার্টে যদি দেখতে পাই, তাহলে এই পূর্ণ সংখ্যা মূলত সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করতে পারছি, একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। এবার মূলত সংখ্যাকে ভাগ করলাম, তার মানে মূলত সংখ্যাটা কি সেটা আমরা একদম শেষে একটু আলোচনা করবো, কারণ মূলত সংখ্যাটা জানার জন্য আমাদের 2-3টা পয়েন্ট আমাকে জানতে হবে, তার জন্য আমাকে এই কনসেপ্টগুলো একটু আগে ক্লিয়ার রাখতে হবে। তো প্রথমে জানলাম আমরা মূলত সংখ্যা কি, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জানলাম আমরা এইগুলো -5, 6, 0, 1, 2 এগুলো সব পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যার যে পাচ্ছি আমরা, আর এক ধরনের পাচ্ছি, প্রথমে পেলাম পূর্ণ সংখ্যা, তারপরে পেলাম ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, এবার ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি একটা দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশ, আর একটা কী পাচ্ছি, আর একটা দেখতে পাচ্ছি আমরা সাধারণ ভগ্নাংশ। দুটো ভগ্নাংশ আমরা দেখতে পেলাম। ঠিক আছে, এবার আমরা দেখছি যে পূর্ণ সংখ্যাকে কী ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা 0, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি চার্টে বা সংখ্যা রেখায় যদি প্রকাশ করি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। 0 যদি মাঝখানে হয়, ডান দিকে যদি +1 হয়, তারপর +2, +3 এরকম চলতে থাকবে, এটা ইনফাইনাইট, অসীম পর্যন্ত যাবে। সিমিলারলি এদিকে বাম দিকে অসীম পর্যন্ত যাবে, তাহলে এদিকে -1,
এদিকে -2, এদিকে -3, এরকম চলতেই থাকবে। এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এটাকে বলা হয় মাইনাস ইনফিনিটি, মানে অসীম দুই দিকেই। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা, 0, 1, 2, 3, 4, 5, 6 এগুলো সবই। তো পূর্ণ সংখ্যাকে আমরা লিখি ক্যাপিটাল জেড দিয়ে, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার এটাকে সেটকে যদি প্রকাশ করি আমরা, সে সেটে কী কী সংখ্যা থাকবে, ডট 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 দিয়ে থাকবে কি -6, -5, ডট 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 দিয়ে 0 থাকবে, এদিকে +1, +2, +3, ডট ডট ডট, এই একটা সেট। সে সেটটাকে বলছি আমরা পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছি। তার মানে 0, 0, ডট ডট ডট, -6, ডট ডট ডট, কথা অর্থ কি, এদিকে মাইনাস কত হবে আমরা তো কেউ বলতে পারছি না। তুমি যদি -1,00,000 বলো, আরেকজন বলবে -1,00,001, আরেকজন বলবে -1,00,000,000, কেউ বলবে 1,00,00,001, তাহলে মাইনাস এদিকে অসীম পর্যন্ত যেতে পারে। কিন্তু সবই এগুলো পূর্ণ সংখ্যা, এই জন্য এগুলো সব পূর্ণ সংখ্যার একটা সেট। যে সেটে আমরা দেখতে পাচ্ছি মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত, মাঝখানে 0 সবই থাকছে। এই সেটটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, এবার এই যে সেটটা আছে, সে সেটে যদি আমরা 0-র ডান দিকে অর্থাৎ +1 থেকে যদি আমরা একটা সেট নিই, যে সে সেটটাতে কী শুরু হবে, তাহলে সে সেটটা দেখতে পাচ্ছি, সে সেটটাতে আমরা লিখব 0 বাদ, তার মানে কি +1, +2, +3, ডট 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 ডট, এটা অসীম পর্যন্ত যাবে। এটা একটা সেট। এই সেটটার একটা নাম আছে। এই সেটটাকে প্রথমে বলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, কারণ এটা +1, +2, +3, ডট 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 ইনফিনিটি পর্যন্ত গিয়েছে, তার এটা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড প্লাস দিয়ে প্রকাশ করতে পারতাম, জেড প্লাস। এটার একটা নামকরণ আছে, সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা আমাদের মনে রাখতে হবে, এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, যেটাকে আবার একটা নতুন অক্ষর দ্বারা, ডিজিট দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এন, ক্যাপিটাল এন বলছে এটাকে। তাহলে এনকে আমরা লিখতে পারি, এন সমান কি লিখতে পারি, +1, +2, +3, ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে এটা। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। যে স্বাভাবিক সংখ্যা সেটটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করছি। এই ক্যাপিটাল এনের যে সেটটা পাচ্ছি আমরা স্বাভাবিক সংখ্যার সেট, সেটার প্রথম ডিজিটটা কি, প্রথম অঙ্কটা কি, প্রথম অঙ্কটা হচ্ছে +1। ওই জন্য জিজ্ঞেস করা হয় প্রশ্ন অনেক সময়, শর্ট কোশ্চেন, যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার প্রথম স্বাভাবিক সংখ্যা কোনটি। তো প্রথম স্বাভাবিক সংখ্যা মনে রাখবে সবসময় 1। 1 হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। হলো, এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক যেগুলো পাচ্ছি আমার সংখ্যা, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট পেয়ে গেলাম। ধনাত্মক ইন্টিজার বা ধনাত্মক যে আমাদের পূর্ণ সংখ্যা, সেটা পেলাম একটা। আর একটা কী পাবো, একটা শুধু 0 পাবো একটা। আর একটা বিভাগ পাচ্ছি কি, বাম দিকে পাচ্ছি আমি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে বলছি আমরা -1, সরি হ্যাঁ -1 বলা ভুল, এদিকে এদিক থেকে আমরা লিখবো, এদিক থেকে লিখলে কত হচ্ছে, ডট 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 -6, -5, বা এদিকে তুমি যে ঘুরিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিখলে কোনো ভুল নেই সেটা। -1, -2, -3, ডট 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 ডট, এটা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে আর কি। ইনফিনিটি দিলেও হবে, না দিলেও হবে, এদিকে ছেড়ে দিলাম। তাহলে ডট 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 পর্যন্ত গেল। তাহলে এটা হচ্ছে আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেট। এটাকে স্পেসিফিক কোনো একটা নাম দ্বারা প্রকাশ করা হয় না জেনারেলি, যেটাকে জেড মাইনাস দিয়ে প্রকাশ করলাম আমি। জেড মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি, যে এই পূর্ণ সংখ্যাকে দেখতে পাচ্ছি তিনটে ভাগে ভাগ করেছিলাম। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা আর একটা নামকরণ করলাম স্বাভাবিক সংখ্যা। যে স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে, +1 বা শুধু 1 বললেও হবে, 1 মানে +1। আর একটা কি 0, আর একটা পেলাম কি ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা বলতে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর কি। ঠিক আছে, এটা একটা পেলাম। তাহলে পূর্ণ সংখ্যাকে 3 ভাগে আমরা ভাগ করে ফেললাম। এবার আসছি আমরা ভগ্নাংশতে। ভগ্নাংশ কি, ভগ্নাংশ আমরা দুই রকম দেখতে পেলাম। দুই রকমের ভগ্নাংশ হয়, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কোন, দশমিক ভগ্নাংশ কোনটা। সাধারণ ভগ্নাংশ অর্থ হচ্ছে যে সামান্য ভগ্নাংশ, যেমন 2-3, এটা হচ্ছে একটা আমার এই কিসের ভগ্নাংশ, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। 5-6, ঠিক আছে, বা 10-3, এগুলো হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কোনটা, 0.5, 1.5, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এবার সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কী, আর অপ্রকৃত ভগ্নাংশ কী, আর মিশ্র ভগ্নাংশ কী, এটা আমরা জানবো। তা প্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ আমরা ক্লাস 6-এ পড়েছিলাম। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে লব হবে ছোট, হর হবে বড়। যেমন 2-3, 2-3, 2 হচ্ছে লব আর 3 হচ্ছে হর। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি লব,
লেস দ্যান হর, মানে লব হরের থেকে ছোট। লব যদি হরের থেকে ছোট হয় তাহলে আমরা বলবো সেটাকে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আর যেখানে লব হরের থেকে বড় হয়ে যাবে, যদি লব হরের থেকে ছোট হয় তাহলে সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আর লব যদি হরের থেকে বড় হয়, যেমন 5/2 লিখলাম, এখানে হচ্ছে লব হচ্ছে এটা আর হর হচ্ছে এটা, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি লবটা হরের থেকে বড়, হরের থেকে বড়। তাহলে আমরা বলতে পারি এটা লব যেহেতু হরের থেকে বড়, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারা গেল? তার প্রকৃত ভগ্নাংশ কী আর অপ্রকৃত ভগ্নাংশ কী। এবার আমরা আর একটা জানবো, সেটা হচ্ছে আমার মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কিছুই নয়, এই অপ্রকৃত ভগ্নাংশটাকে যদি আমরা ভেঙে দিই, ভাঙলে কত হবে? 5 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণ 4, তারপর কত হলো? 1 নামলো, তা 2 পূর্ণ 1/2। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কেন? 2 পূর্ণ 1/2কে আমরা জানি, লিখতে পারি 2 + 1/2, মানে এখানে এই ভগ্নাংশটা আছে 2/1, এটা হচ্ছে 1/2। 2কে তো আমরা লিখতে পারি 2/1, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে 2 + 1/2কে আমরা লিখতে পারি 2 + 1/2, 2 পূর্ণ 1/2কে লিখতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লব হরের থেকে বড়, এখানে আবার দেখতে পাচ্ছি আমরা হর লবের থেকে বড়। তা দুই রকম ভগ্নাংশ আমরা মিক্সড আছে, এই জন্য এটাকে বলছি আমরা মিশ্র ভগ্নাংশ। এটাকে বলছি আমরা মিশ্র ভগ্নাংশ, এই জন্য আমরা বলছি মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের হয়ে গেল এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশকে যে 3 ভাগে ভাগ করলাম, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ, এই 3 ভাগে বিভক্ত করা হয়ে গেল এবং উদাহরণগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা জানবো দশমিক ভগ্নাংশ কাকে বলে। দশমিক ভগ্নাংশ আমরা কাকে বলে এটা আমরা জানবো। দশমিক ভগ্নাংশ তো আমরা সবাই জানি, যেমন 0.5, তোমাদের একটু আগে বললাম 0.5, 1.5, এগুলো সব দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এক হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। তো অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটা ব্যাপারটা কি? তো এখানে দেখিনি আমরা সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো, যেমন 0.5, এটা আমাদের সসীম, মানে পয়েন্টের পর আমরা 1 পর্যন্ত 5 মানে এক ডিজিট পর্যন্ত গেছে আর যায়নি। যেমন আমি লিখতে পারি 0.125, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু যদি বলি আমরা 0.333333 ডট 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 পরপর যে 3 চলতে থাকে, তাহলে সেটাকে বলবো কি আমরা অসীম দশমিক ভগ্নাংশ, মানে এর শেষ কথায় কেউ জানে না, এই 3 চলতেই থাকবে। কিন্তু আমরা এই ধরনের ভগ্নাংশকে বলবো আমরা অসীম দশমিক ভগ্নাংশ। এবার তোমাদের ভাবতে পারো এই ধরনের ভগ্নাংশ কীভাবে তৈরি হতে পারে, এই ধরনের ডিজিট কীভাবে আসতে পারে। দেখে নাও একটা 1/5, 1/5 একটা সামান্য ভগ্নাংশ, সিম্পল একটা প্রকৃত ভগ্নাংশ। এটাকে আমি পরিণত করছি দশমিক ভগ্নাংশ। কীভাবে করব? প্রথমে পয়েন্ট এলো 5কে তো 1 দিয়ে ভাগ যায় না, দশমিক এলো, 0 এলো, 5 দুগুণ 10, তাহলে আমরা লিখতে পারি 1.5কে দশমিক ভগ্নাংশে পরিণত করলে হয় 0.2। তাহলে সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে কনভার্ট হয়ে গেল। এইবার এই সব কিন্তু এত সুন্দরভাবে আকার ধারণ করে না। যেমন দেখতে পাচ্ছ এখানে 0.2, তো 0.2 মানে পয়েন্টের পর মাত্র একটা সংখ্যা, মানে এটা সসীম, এটা অসীম নয়। যেখানে ভাগ মিলবে না, ভাগ চলতেই থাকবে, সেগুলোকে অসীম বলবে। উদাহরণ একটা, যেমন 1/3, 1/3কে যদি আমি দশমিক ভগ্নাংশে পরিণত করতে যাই, তাহলে 1কে তো 3 দিয়ে ভাগ যায় না, তাই দশমিক এলো, 0 এলো, 3 তিরিককে 9, 10 থেকে 1 মারলে 9 বাদ দিলে 1 পয়েন্টের জন্য আবার 0 পাবো, 3 তিরিককে 9, 9 নামলো, আবার 1 এলো, আবার দশমিকের জন্য 0 পাবো, আবার 3 তিরিককে 9, আবার 1 নামলো, আবার 1 নামবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 চলতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/3 = 0.33333 ডট ডট ডট, মানে যতবার 3 লেখা যায়। তো এই ধরনের আমরা ভগ্নাংশকে বলবো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশের যে সংখ্যাগুলো আছে, সে অসীম দশমিক ভগ্নাংশকে আমরা অসীম, এখানে বলছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, যেগুলো এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ লিখেছি আমি এখানে। আবৃত দশমিক ভগ্নাংশ কেন লিখেছি এখানে? না, একমাত্র আবৃত দশমিক যেগুলো ভগ্নাংশ, সেগুলোই কিন্তু দেখতে পাচ্ছ মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। দেখতে পাচ্ছ এখানে একটা কথা লিখেছি, আবৃত দশমিক ভগ্নাংশ, এটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। কিন্তু যদি এটা অনাবৃত হয়, তাহলে অনাবৃত, এখানে লিখেছি একটা অনাবৃত দশমিক ভগ্নাংশ, দেখতে পাচ্ছ। তাহলে এই অনাবৃত দশমিক ভগ্নাংশ হলে সেটা অমূলদ সংখ্যা হবে। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশটা কি আর অনাবৃতটা কি, সেটা আমরা দেখে নিব। আবৃত মানে কি? এই যে আমরা লিখলাম এখানে 1/3, ঠিক আছে, = 0.3, তার 3333, এটাকে আমরা লিখতে পারি 0.3, তার মাথায় পৌনঃপুনিক। এই কথাটার নাম হচ্ছে পৌনঃপুনিক।
এটাকে বলছে আবৃত। মানে কি, এই তিনটা, এই পৌনঃপুন্য যদি উঠিয়ে দিই আমি, তাহলে এই তিনটা বারবার বারবার আমাকে লিখতে হবে এবং চলতেই থাকবে। এবার আমি যদি লিখি 0.31, তিনের মাথায় পৌনঃপুনিক, একের মাথায় পৌনঃপুনিক, এই কথার অর্থ হচ্ছে 0.31, 31, 31, 31, 31, এরকম চলতে থাকবে। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় আবৃত সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। আর যেগুলো আবৃত নয়, যেগুলো এরকম হবে না, যেমন তুমি একটা সংখ্যা নাও 0.125462490, জিরো না, জিরো বাদ দিয়ে দাও, তুমি একটা অন্য সংখ্যা নাও 6781546, মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল নেই। লক্ষ্য করে দেখো, মানে আমি হ্যাপাসাটলি আমি একটা নাম্বার ইচ্ছে মতো বসিয়েছি, এর ডট ডটের উপর চলতেই থাকলো, দেখা গেলো কথার কথা বলছি, এরকম ভাগ চলতেই থাকলো। এই ধরনের সংখ্যাকে বলবো আমরা অসীম অনাবৃত সংখ্যা। ঠিক আছে, অসীম এবং এটা অনাবৃত, মানে আবৃত করতে পারছি না, মানে এটাও কিন্তু অসীম সংখ্যা ছিল, কিন্তু এটাকে আমি আবৃততে কনভার্ট করতে পেরেছি, কারণ এই সংখ্যাটা 3131313131 পরপর একই সংখ্যা আসছে, এই জন্য এটাকে আমরা আবৃত দশমিক বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা পেলাম একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এবার আমরা আজকে জানবো, শেষে আমরা এবার কি জানবো, আমরা জানবো মূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, মূলদ সংখ্যা কাকে বলে। তো মূলদ সংখ্যা কাকে বলে জানার আগে আরেকটু আমরা অ্যাডভান্স জেনে নেব। কী জিনিস জানবো, এই পূর্ণ সংখ্যার আমি তিনটা ভাগ করেছিলাম, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা জিরো, আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কিন্তু অনেকভাবে ভাগ করা যায়, আমি এখানে মাত্র দুটো ভাগ লিখেছি। ঠিক আছে, একটা লিখেছি মৌলিক সংখ্যা, একটা হচ্ছে যৌগিক সংখ্যা। আরও অনেক রকম ভাগে ভাগ করা যেতে পারে, যেমন কি তুমি একটা জোড় বিজোড় সংখ্যা ভাগ করতে পারো, জোড় বিজোড় আমি এখানে ভাগ করে দেখাইনি। ঠিক আছে, তো জোড় বিজোড় কি আমরা সেটা জানবো। তো জোড় কি আর বিজোড় কি, জোড় সংখ্যার বিজোড় সংখ্যা কাকে বলে, এটা আমরা অনেকেই শুনেছি বা জানি, সেটা আমরা আজকে একটু ভালো করে জেনে নেব। ইভেন নাম্বার, জোড় সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে। তো সিম্পল একটা জিনিস মনে রাখবে, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব তাকে বলবো আমরা জোড় সংখ্যা। যেমন 4কে 2 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা জোড় সংখ্যা। 2কে 2 দিয়ে ভাগ করা যায় অবশ্যই, তাহলে এটা জোড় সংখ্যা। 10 জোড় সংখ্যা, 14 জোড় সংখ্যা, 22 জোড় সংখ্যা। যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব তাকে বলবো আমরা জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না তাকে বলবো বিজোড় সংখ্যা। যেমন কি, যেমন তুমি বলতে পারো 3, যেমন তুমি বলতে পারো 5, 7, 15, 19, 21। যে সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বোঝা গেল। এবার আমরা জানবো কি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। তো মৌলিক সংখ্যা কাকে বলে ভালো করে শুনে নাও, একদম সহজ জিনিস। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন কি একটা উদাহরণ নিই, 3কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা সম্ভব, কখনো সম্ভব না। ভালো করে লক্ষ্য করে দেখো, 3কে একমাত্র 1 দিয়ে এবং 3 দিয়ে ভাগ করা যায়, কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন আমি আরেকটা সংখ্যা নিচ্ছি 5কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 5কে একমাত্র ভাগ করা যায় 1 দিয়ে, আর একটা সংখ্যা আছে 5, তাছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। যেমন 3, 5 এবং বলো 2টাও কিন্তু মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 7, একে 1 এবং 7 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এটা সব মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে, কম্পোজিট নাম্বার কাকে বলে, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে, মানে যে সংখ্যা মৌলিক নয় সেগুলি সবাই যৌগিক, এটাও বলতে পারো। অথবা আমরা এভাবে বলতে পারি, অ্যাকচুয়ালি সবাই যৌগিক ওভাবে বলা যাবে না, এটাও মানে একটা অন্যরকম কথা হয়ে গেল। যৌগিক সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা যে সংখ্যাকে, যৌগিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। যেমন কি, যেমন আমরা ধরছি 4কে 1 এবং 4 ছাড়াও আরও কিন্তু একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কি সেটা বলো দেখি, সেটা হচ্ছে 2। তো 4কে 1 এবং 4 ছাড়াও আরও একটা সংখ্যা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, সুতরাং 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে আর একটা সংখ্যা ধরি, আর একটা সংখ্যা কী বলতে পারি আমরা, আর একটা সংখ্যা বললাম 9।
নয়কে কী দিয়ে ভাগ করা যায়? নয়কে 1 এবং 9 দিয়ে তো অবশ্যই ভাগ করা যাবে। তাছাড়াও কিন্তু আর একটা সংখ্যা আছে, যেমন হচ্ছে 3। 9কে 3 দিয়েও ভাগ করা যায়, তাহলে যৌগিক সংখ্যা। আমি যদি বলি 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তাহলে আমি বলবো 12কে 1 এবং 12 তো অবশ্যই ভাগ করা যায়। তাছাড়াও কি কি আছে? একটা আছে 6 দুগুণ 12, তো 2 6 পাচ্ছি। তাছাড়া পাবো 3 4 12। এগুলো হচ্ছে আমার এক্সট্রা, যেটা 1 আর 12 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে কোনো জোড় সংখ্যা নাও, তুমি যে কোনো জোড় সংখ্যা, যেমন তুমি নাও 16, 18, 10, 6, যে কোনো জোড় সংখ্যা, প্রত্যেকটা জোড় সংখ্যা দেখো কিন্তু যৌগিক সংখ্যা। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা জোড় সংখ্যা যৌগিক সংখ্যা। কেন? প্রত্যেকটা জোড় সংখ্যা মানে তো তাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে তো 16কে 1 এবং 16 ছাড়াও একটা সংখ্যা পাবো 2, যাকে দিয়ে ভাগ করা যায়। কারণ জোড় সংখ্যার সংজ্ঞায় বলেছি আমি, যে সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো তাকে বলবো আমরা জোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে আমি 16কে তো 1 এবং 16 ছাড়া 2 দিয়ে একটা ভাগ করতে পেরেই যাচ্ছি, তার মানে এটা একটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে 18কে 1 এবং 18 ছাড়া, 1 এবং 18 ছাড়াও আরও একটা সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে এটা জোড় সংখ্যা হয়ে যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যা কিন্তু একটা যৌগিক সংখ্যা। কিন্তু একমাত্র একটা সংখ্যা আছে যেটা জোড় হওয়া সত্ত্বেও কিন্তু যৌগিক নয়। সেটা কি বলো দেখি? এটা পরীক্ষায় খুব প্রশ্নটা দেয়। সেটা হচ্ছে একমাত্র, মনে রাখবে, 2। 2 হচ্ছে একরকম একমাত্র যুগ্ম মানে জোড় কিন্তু মৌলিক সংখ্যা। এটা খুব ভালো করে মনে রাখবে। 2 কেন? 2 তো জোড় সংখ্যা, যুগ্ম মানে জোড়। তো 2 হচ্ছে জোড়, কারণ 2কে তো 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 জোড় সংখ্যা। কিন্তু তুমি দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে 2টা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তাহলে 2 হচ্ছে জোড়, 2 জোড় হচ্ছে, কিন্তু 2 মৌলিকও হচ্ছে। তাহলে একটি মাত্র সংখ্যা আছে 2, যেটা জোড় হওয়া সত্ত্বেও মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো এই আমার জিনিসগুলো মনে রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? সব মূলদ সংখ্যার ক্ষেত্রে। মূলদ সংখ্যা জানার ব্যাপারে কিন্তু সব কাজে লাগবে। এত কিছু আমাদের জানতে হচ্ছে, আরও কিন্তু আমাদের কিছু জানতে হবে। কি জানতে হবে? এই যে আমরা জানলাম মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, সব জানলাম আমরা। যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আর যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। সিম্পল, আমরা জেনে গেলাম। এবার আমরা বলছি যে পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বুঝি। পরস্পর মৌলিক সংখ্যা, এই কথাটা আমাদের কাজে লাগবে, এই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি আগে যে পরস্পর মৌলিক সংখ্যা, এই কথাটা অর্থ কী। পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এই কথাটা অর্থ কী। তো তার আগে তোমাকে বলতে হবে যে 8 মৌলিক না যৌগিক, তোমাকে এটা বলতে হবে। তো তুমি বলবে 8 তো অবশ্যই যৌগিক, কারণ 8কে 1 এবং 8 ছাড়াও আরও সংখ্যা আছে, যেমন 2 এবং 4, এগুলো দিয়ে ভাগ করা যায়। তোমাকে যদি বলি আমি 9 মৌলিক না যৌগিক, তুমি কি বলবে? স্যার তো 9 তো যৌগিক সংখ্যা। কারণটা কি? কারণটা হচ্ছে 9কে 1 এবং 9 ছাড়াও আর কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? আর একটা 3 3কে 9, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো 9 তো যৌগিক সংখ্যা। এবার তোমাকে প্রশ্ন করবে যে 8 আর 9 কি পরস্পর মৌলিক সংখ্যা? তো তার আমাকে জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা বলতে কী বোঝায় অ্যাকচুয়ালি। এবার পরস্পর মৌলিক কথার অর্থ শুনে বুঝতে পারছো যে একজন মিলে তার মৌলিক যৌগিক বলছে না, পরস্পর মানে দুজনের সাপেক্ষে বিচার করছে। তাহলে 8-এর সাপেক্ষে 9 কি মৌলিক না যৌগিক, সেই ব্যাপারটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখি আগে। এবার আমাদের একটা জিনিস জানতে হবে, এই যে কথাগুলো লিখছি আমরা, যে 8কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এইগুলোকে কি বলা হয়? এগুলোর একটা নাম আছে, এগুলোকে বলা হয় উৎপাদক। এগুলোকে বলা হয় উৎপাদক। 1 2 4 8, এগুলো হচ্ছে 8-এর উৎপাদক। এর আর একটা নামকরণ আছে, সেটা হচ্ছে একে বলা হয় গুণনীয়ক। তাহলে 8-এর উৎপাদক বা গুণনীয়ক কী কী? সেগুলো হচ্ছে 1 2 4 8। 9-এর উৎপাদক বা গুণনীয়ক কী? সেটা হচ্ছে 1 3 9। এই তিনটে হচ্ছে 9-এর উৎপাদক বা গুণনীয়ক। ঠিক আছে? এগুলো আমাদের জানবো, এবং মানে জানলাম, এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমি এখানে লিখলাম যে 8কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে 1 2 4 8। সিমিলারলি 9কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 9কে ভাগ করা যাচ্ছে 1 3 9। ঠিক আছে? এটা দ্বারা ভাগ করা যাচ্ছে। এবার আমরা দেখব এই দুটো সংখ্যার মধ্যে 1 ছাড়া, ভালো করে শুনবে, 1 ছাড়া অন্য কোনো কি গুণনীয়ক মিলছে? মানে এদের যে সাধারণ গুণনীয়ক, 1 আর এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এটা সাধারণ মিলে যাচ্ছে। তো 1 ছাড়া কি অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে? যদি না থাকে, দেখতে পাচ্ছ এখানে যে এখানে 8-এর গুণনীয়ক 1 2 4 8,
9 গুণনীয়ক হচ্ছে 1 3 9। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা সাধারণ গুণনীয়ক না থাকে তখন আমরা সংখ্যা দুটোকে বলবো আমরা পরস্পর মৌলিক। তাহলে 8, 9 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। ভালো করে মনে রাখো, এটা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, 8 নিজে কিন্তু যৌগিক সংখ্যা। কেন? কারণ 8কে 1 এবং 8 ছাড়াও 2 ও 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 9 কিন্তু যৌগিক সংখ্যা। কেন? কারণ 9কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 8 আর 9 কিন্তু নিজে পার্সোনাল ইন্ডিভিজুয়ালি কিন্তু এরা যৌগিক সংখ্যা। কিন্তু যখন এরা পরস্পর সাপেক্ষে বিচার করছি আমরা, যে 8-এর যেগুলো গুণনীয়ক বা উৎপাদক পেলাম সেটা 1 2 4 8, 9 পেলাম কি 1 3 9, যখন এদের পরস্পরের সাপেক্ষে বিচার করতে যাচ্ছি তখন দেখছি আমরা এদের সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। যেহেতু নেই, সুতরাং এরা পরস্পর মৌলিক সংখ্যা, এরা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এবার আমরা যদি বলি 12 আর 15 কি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমরা দেখে নেব যে 12 আর 15 উৎপাদক বা গুণনীয়কগুলো কী কী। তাহলে 12 1 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়। আর কী হবে, 12কে 2 দিয়ে ভাগ যায়, 6 2 12, 6 দিয়ে ভাগ যায়। আর কী হবে, 3 4 12, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। 15 1 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। আর 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়। 3 5 15। তাহলে আমি গুণনীয়কগুলো পেয়ে গেলাম, লিখে নিয়ে এবার আমরা 12 কী পেলাম 1 2 3 4 6 12। আর কি পেলাম, আর পেলাম 15 কী পেলাম 1 3 5 15। ঠিক আছে, এবার আমরা দেখি সাধারণ গুণনীয়ক কী কী আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 একটা সাধারণ গুণনীয়ক আছে, 2 মিলছে না কিন্তু 3 সাধারণ গুণনীয়ক আছে, আর কিছু সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমি বললাম কি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলছি আমরা? পরস্পর মৌলিক সংখ্যা বলছি যখন সংখ্যা দুটোর মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 থাকবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে না, তখন বলবো আমরা সাধারণ, তখন আমরা তাকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 12 এবং 15-র মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়াও 3 কিন্তু আছে। যেহেতু 3 এদের মধ্যে একটা সাধারণ গুণনীয়ক আছে 1 ছাড়াও, তাহলে আমরা বলবো 1 12 ও 15 এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়, এরা পরস্পর মৌলিক নয়। বোঝা গেল ব্যাপারটা? তাই পরস্পর মৌলিক কাকে বলছে আর কাকে নয়? পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এবার আমরা জানব মূলদ সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা কাকে বলে আর অমূলদ সংখ্যা কাকে বলে। ঠিক আছে, তো মূলদ সংখ্যা কাকে বলে তার জন্য আমাকে এতগুলো জিনিস জানতে হলো। এবার আমরা জানবো মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ, যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। তো মূলদ সংখ্যা ইংরেজিতে যাকে বলা হয় রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা হওয়ার জন্য আমাকে 4টে কন্ডিশন শর্ত আমাকে সিদ্ধ করতে হবে। প্রথম শর্তটা কি? প্রথম শর্তটা হচ্ছে আমার 1 নম্বর শর্ত, ভালো করে মনে রাখবে, সংখ্যাটাকে P/Q আকারে সাজতে হবে। ঠিক আছে, দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে পি ও কিউকে পূর্ণ সংখ্যা হতে হবে। কি হতে হবে? পূর্ণ সংখ্যা। ভালো করে শুনে নাও, 4টা কন্ডিশন খুব সুন্দর করে কাজে লাগবে। 3 নম্বরটা কি? কিউ এর মান কখনো 0 নেওয়া যাবে না, 4 নম্বর কন্ডিশনটা কি? 4 নম্বর কন্ডিশনটা হলো পি ও কিউ হবে একে অপরের মৌলিক, বা পি ও কিউ পরস্পর মৌলিক। এই একটু আগে করালাম, পরস্পর মৌলিক। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে মৌলিক সংখ্যা কাকে বলছি আমরা। একটা উদাহরণটা নিলাম 2 এর 3। ঠিক আছে, তো 2 এর 3 কি মৌলিক সংখ্যা? দেখতে পাচ্ছি আমরা প্রথমে P/Q আকার সাজা আছে দেখছি। হ্যাঁ, সুন্দরভাবে P/Q আকারই সাজানো আছে। P এর মান এখানে 2, Q এর মান এখানে 3 আমরা অ্যাজিউম করে নিলাম। তাহলে প্রথম কন্ডিশনটা সিদ্ধ করলো, ভালো কথা। দ্বিতীয় কন্ডিশন কি বলেছিল? দ্বিতীয় কন্ডিশন বলেছিল P ও Qকে পূর্ণ সংখ্যা হতে হবে। তো 2 আর 3 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই 2 আর 3 পূর্ণ সংখ্যা। 3 নম্বর কন্ডিশনটা কী বলেছিল? Q এর মান 0 নেওয়া যাবে না। তো Q এর মান তো এখানে 3, 0 নয়, তাহলে এটা একদম শর্ত সিদ্ধ করছে। 4 নম্বরটা কি? 4 নম্বরটা পি ও কিউ হবে পরস্পর মৌলিক। তো পি আর কিউকে পরস্পর মৌলিক, 2 আর 3 কি পরস্পর মৌলিক সেটা আমরা দেখে নেব। 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 3কেও 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, সুতরাং এরা পরস্পর মৌলিক। তা আমরা বলতে পারবো 2/3 হচ্ছে একটা মূলদ সংখ্যা।
বোঝা গেল? এরকম আরও উদাহরণ নিতে পারি আমরা নিতে পারি 5/7 নিতে পারি, আমরা নিতে পারি 11/13 নিতে পারি। এটা তোমরা ঘরে করে দেখবে যে এটা মূলদ সংখ্যা হচ্ছে কি না। এবার তোমার যদি বলি আমি যে শুধু 5, এটা কি মূলদ সংখ্যা হবে? অনেকের অনেকে কনফিউজড হবে যে শুধু 5 কী করে হয় স্যার, মানে 5কে তো আমি p/q আকারে সাজাতে পারছি না। কিন্তু তুমি মনে রাখবে যে কোনো সংখ্যা 5 লেখা আছে মানে সেটা লবে দেওয়া আছে, নিচে কিছু নেই মানে সেটা মনে মনে তুমি 1 করতেই পারো, 1 দিয়ে 5কে ভাগ করলে তো 5ই হয়। তাহলে এটাকে আমি p/q আকারে সুন্দর করে সাজিয়ে নিলাম, p/q আকারে সাজিয়ে নিলাম। তারপরে কি করব? তারপর আমরা বলছি দ্বিতীয় কন্ডিশন আছে p/q পূর্ণ সংখ্যা। হ্যাঁ, p/q পূর্ণ সংখ্যা হয়ে আছে। q এর মান 0 নেওয়া যাবে না, তো q এর মান তো এখানে 1, 0 নিই আমি। p/q পরস্পর মৌলিক। হ্যাঁ, 5 আর 1 তো পরস্পর মৌলিক সংখ্যা। এবার এখানে আমরা কিছু জিনিস মনে রাখবো, বেসিক জিনিস। তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে আমার কি সংখ্যা, সব মূলদ সংখ্যা। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি মৌলিক যৌগিকের সময় বলিনি একটা কথা যে 1টা মৌলিক না যৌগিক। তো এটা মনে রাখবে 1 মৌলিক ও যৌগিক কোনোটি নয়, মৌলিক ও যৌগিক কোনোটি নয়, ঠিক আছে? কোনোটি নয়, মানে 1কে মৌলিকও বলা যাবে না, যৌগিকও বলা যাবে না। সিমিলারলি একই রকমভাবে 0কে আমরা জোড়ও বলতে পারবো না, বিজোড়ও বলতে পারবো না, ঠিক আছে? 0 জোড়ও না, বিজোড়ও না, 1 মৌলিকও না, যৌগিকও না। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের মূলদ সংখ্যা কাকে বলে হয়ে গেল। প্রথম কন্ডিশনটা p/q আকারে সাজতে হবে। দ্বিতীয় কন্ডিশন p/q-কে পূর্ণ সংখ্যা হতে হবে। তৃতীয় কন্ডিশন q ≠ 0 হতে হবে। আর চতুর্থ কন্ডিশন কি বলেছে? p ও q পরস্পর মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে? আর অমূলদ সংখ্যা কাকে বলে এবার? অমূলদ সংখ্যা, তো অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলো মূলদ সংখ্যা নয় সেগুলো সবই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন কি, যেমন তোমরা জানবে যেগুলো হচ্ছে √5, ঠিক আছে, √2, তারপরে পাই, হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা নাম্বার, এগুলো সব হচ্ছে ইররেশনাল নাম্বার। এটাকে বলা হয় ইররেশনাল নাম্বার। এটা মনে রাখবে, ইংরেজি সংখ্যা একটা, ইংরেজি টার্ম ইররেশনাল নাম্বার। যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে, বা প্রকাশ করলেও বাকি শর্তগুলো সিদ্ধ হবে না, সেগুলোকে বলবো আমরা ইররেশনাল নাম্বার। যেমন কোনো সংখ্যাকে আমি তো এইভাবে লিখতেই পারি √5/2, তখন তুই বলবে স্যার এটা তো p/q আকারে সাজানো আছে, তাহলে এটাকে অমূলদ সংখ্যা কেন বলছেন? কারণ এটা তো দ্বিতীয় কন্ডিশন যে সিদ্ধ করছে না। দ্বিতীয় কন্ডিশন কি বলছে? দ্বিতীয় কন্ডিশন বলছে p আর q-কে পূর্ণ সংখ্যা হতে হবে। এটা কি পূর্ণ সংখ্যা? কখনো না। কিউটা পূর্ণ সংখ্যা, কিউ এর মান ≠ 0, এটাও সত্য কথা, কিন্তু প্রথম কন্ডিশনটা দ্বিতীয় কন্ডিশনে তো সিদ্ধ করছে না। দ্বিতীয় কন্ডিশন কি বলছে? যে পি এর মানটা পূর্ণ সংখ্যা হতে হবে, আর কিউ এর মানটাও পূর্ণ সংখ্যা। কিউ পূর্ণ সংখ্যা এখানে হয়েছে, কিন্তু পি এর মান যেহেতু √5 কোনো পূর্ণ সংখ্যা নয়, সুতরাং এটা একটা অমূলদ সংখ্যা। বোঝা গেল? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তা মূলদ সংখ্যার মধ্যে আর একটা উদাহরণ আমরা নিতে পারি, আমরা একটু আগে করলাম যে আবৃত দশমিক সংখ্যা, যেমন 0.3 তার মাথায় পৌনঃপুনিক। এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কেন? 0.3 তার মাথায় পৌনঃপুনিককে আমরা লিখতে পারি সামান্য ভগ্নাংশে 1/3 লিখতে পারি, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। আমরা যে কোনো যে ফর্মে থাকুক না কেন সেটাকে সিম্পলিফাই করে লেখার চেষ্টা করব। যেমন আমাদের যদি থাকে 6/12, ঠিক আছে, এটাকে আমরা কেটে কুটে কত করব? 6 × 6, 6 × 2 = 12, তাহলে 1/2। তাহলে 1/2টা কি আমার মূলদ সংখ্যা? সেটা আমি বলবো হ্যাঁ 1/2 মূলদ সংখ্যা। আমরা p/q আকারে সাজাতে পারবো। p/q পূর্ণ সংখ্যা, q ≠ 0, p/q প্রাইম টু ইচ আদার, মানে একে অপরের মৌলিক, সব সিদ্ধ করছে। তারপর 0.3 আবৃত দশমিক, এটাও 1/3 হচ্ছে। 1/3 ক্ষেত্রেও মূলদ সংখ্যার সব কন্ডিশন সিদ্ধ করবে। তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যার উদাহরণ। তাহলে আমাদের এই হয়ে গেল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সমস্ত আলোচনা। তো এই যে আমরা এই কথাটা বললাম, একটা কথা, অমূলদ সংখ্যা যে আমরা উদাহরণগুলো দিলাম, সেই উদাহরণের মধ্যে একটা কথা আমরা কিন্তু উল্লেখ করিনি এখনও, যেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কী। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবো যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা কী। সসীম জানলাম, অসীম জানলাম, অসীম আবৃত দশমিক জেনেছি। অনাবৃতটা কি একটু আগে বলেছিলাম আমি, 0.12345 2, 3, 5, 6, 9, 4, 1, 2, 5, 9, 8, 7, 2, 3 ... এই সংখ্যাগুলো দেখো, এদের মধ্যে কোনো মিল নেই, কোনো সিকোয়েন্স নেই। 1, 2, 3, 4 আছে, তারপরে দেখো 1, 2, 3, 4 নেই। কী হাবিজাবি লিখেছি, আবার 1, 2 লিখেছি, মানে আমি আমার ইচ্ছা মতো লিখেছি। এখানে আরও ডট দিয়ে নাম্বার যাবে। এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ যে এই সমস্ত নাম্বারের মধ্যে কোনো আবৃত, মানে পুনরাবৃত্ত কোনো সংখ্যা হচ্ছে না। যেহেতু পুনরাবৃত্ত কোনো সংখ্যা হচ্ছে না, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলবো, কি বলবো আমরা? অনাবৃত সংখ্যা। অনাবৃত দশমিক সংখ্যা, অনাবৃত দশমিক সংখ্যা।
তো অনাবৃত দশমিক সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এটা ভালো করে মনে রাখবে, অমূলদ সংখ্যা, এটা আমরা বলবো অমূলদ সংখ্যা, ঠিক আছে। তো অনাবৃত দশমিক সংখ্যা হলে সেটাকে বলবো অমূলদ সংখ্যা। যদি আবৃত দশমিক সংখ্যা হয়, আবৃত আবৃত হলে কি হবে, যেমন 0.3 তার মাথায় পৌনঃপুনিক, এটাকে কিন্তু আমি সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো, কিন্তু অনাবৃত যেটা হবে সেটা কিন্তু আমি সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো না, এই জন্য এটা অনাবৃত। তো 0.3কে আমি আবৃত দশমিক, এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারলাম, সেটা p/q আকার সাজাতে পারলাম, এই জন্য এটাকে বলছি আমরা মূলদ সংখ্যা। তো আবৃত হলে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, কিন্তু অনাবৃত হলে সেটা মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে। এবার আমরা যে সংখ্যা তত্ত্বের প্রথম দুটো পাঠ করেছিলাম, একটা বাস্তব সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যাটা কি, তো এই পর্যন্ত আমরা সব জানলাম, বুঝলাম। কাল্পনিক সংখ্যাটার কিছুই না, যে আমরা স্কোয়ার রুট করেছি, ক্লাস 6 7 থেকে স্কোয়ার রুট করেছি, যেমন 36 আমরা রুট ওভার কী করে করেছি, স্কোয়ার রুট। 36কে প্রথমে আমরা ভেঙেছি, কত করেছি, 2 দিয়ে ভেঙেছি, কত 18 দুগুণ 36, 2 দিয়ে করলে কত 9, 3 দিয়ে করলে কত 3, তাহলে আমরা লিখেছি 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। তাহলে কত বেরিয়েছে, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়েছে, এটা দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়েছে, তাহলে 3 দুগুণ কত হয় 6। বা কেউ যদি ডাইরেক্ট বলে 6 × 6 = 36, আমি তো জানি স্যার, দুটো 6-এর জন্য একটা 6 বেরিয়ে যাবে, এভাবেও করা যায়। তাহলে আমরা যে সমস্ত রুটের সুন্দর মান পাচ্ছি এবং যে মানটার অস্তিত্ব আমরা জানি, সেগুলো হচ্ছে আমরা সুন্দর সংখ্যা, এগুলো সব মূলদ সংখ্যার মধ্যে পড়ছে এবং বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। কিন্তু এমন কিছু সংখ্যা আছে যেগুলো এত সুন্দর এবং ইজিলিভাবে হয় না, যেমন কি আমি যদি বলি √−36, এটাকে কেউ কি করতে পারবে? রুট ওভারের মধ্যে মাইনাস, এই কনসেপ্টটা তো কেউ জানে না। এই জিনিসটার অর্থ কী করে করবে তুমি? তাহলে আমি এটাকে লিখতে পারি √−1 ইন্টু √6 লিখতে পারি, 36 লিখতে পারি, ঠিক আছে। তো এই যে √−1 এর ভ্যালু কত কেউ জানে না। তো এখানে নতুন একটা ম্যাথামেটিক্স তৈরি হয়েছে, যে এই সংখ্যাটাকে বলা হচ্ছে আয়োটা বা আই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে বলা হয়, হায়ার সেকেন্ডারিতে তোমরা জানবে, এটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা একটা, এটাকে হচ্ছে আয়োটা বলা হয়, ঠিক আছে। আর 36-এর জন্য তো তুমি 6 পাচ্ছই, 6 পাচ্ছ, তো এটাকে লেখা হয় 6i, এটাকে লেখা হয় 6i। তো এই যে আয়োটা আসছে, আয়োটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা। যে সংখ্যার কোনো অস্তিত্ব নয় তাকে বলে কাল্পনিক সংখ্যা, মানে একটা কল্পনা করে নিয়েছি আমরা, ঠিক আছে। যে সংখ্যা আমরা বের করতে পারবো না, মানে রিয়েল নাম্বারে, বাস্তব সংখ্যায় যার কোনো প্রকাশ করতে পারবো না, তখন আমরা অ্যাজিউম করে নিয়েছি, ধরে নিয়েছি এটা একটা √−1, এটা একটা নাম্বার, সেটা হচ্ছে আয়োটা। তো √−1কে আমরা লিখতে পারি আই দ্বারা প্রকাশ করতে পারি, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, এটা ভালো করে মনে রাখবে। তোমাদের এগুলো কাজে লাগবে না, জাস্ট বলে রাখলাম আর কি আমি, এটা কাল্পনিক সংখ্যা। তাহলে আমি আরেকবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, সব জিনিস ভালো করে দেখে নাও। সংখ্যা তত্ত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রথম বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো, যেগুলো আমরা এই যাবৎ লিখে এসেছি সেগুলোকে বাস্তব সংখ্যা বলে, আমাদের যা আমরা জানি সেগুলোকে আমরা বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, যেগুলো গোটা সংখ্যা সেগুলোই পূর্ণ সংখ্যা, -1 -1 -2 -11 0 1 2 3 4 প্লাস সব এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, মূলত একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা নতুন নাম আছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে জিজ্ঞেস করা হয় স্বাভাবিক সংখ্যার শুরু কত থেকে, বা প্রথম স্বাভাবিক সংখ্যা কোনটি, সেটা উত্তর হবে শুধু 1। আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, আর হচ্ছে 0। তিন ভাগে আমরা ভাগ করেছি। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, আর একটা ভাগ করেছিলাম আমরা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, সব আলোচনা করেছি। ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশকে ভাগ করলাম আমরা তিন প্রকারের, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ। তো এইভাবে আমাদের এই বাস্তব সংখ্যাটা গেল। এর বাস্তব সংখ্যার যে সমস্ত অঙ্ক তোমাদের ক্লাস 9-এ আছে, অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে, বই আমার কাছে আছে, প্রত্যেকটা অঙ্ক খুব ইজি আছে, তোমাদের ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে কি প্রশ্ন কীভাবে করা দরকার, করতে হবে, ঠিক আছে। আজ এই পর্যন্তই, এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হয়েছে। তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে যে ঠিকঠাক আছে কি না, বা আমার কি করতে হবে এরপরে, বা কী করলে ভালো হয়, বা কোন টপিকে আমি ক্লাস নিলে ভালো লাগবে, সেটা অবশ্যই আমাদের জানাবে। এই আর কি, জানাবে, এটাই বললাম আর কি।
ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ঠিক আছে, আজ এই পর্যন্তই।